তো অলরেডি ম্যাথ নিয়ে কাজ করলাম লাস্ট 2 দিন। আমরা তো থিওরি পার্ট হয়তো অনেকে একটু দূরে আছি আমরা। আপনি যদি আমাদের মিড টার্মের পর যে পার্টটুকু আমাদের ফাইনালের জন্য লাগবে, আপনি জাস্ট ওইটার টপিক গুলো অনুযায়ী যদি বলেন এই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয়, তাহলে আমরা ওইটা অনুযায়ী আপনাকে, আমরা জানি ইলাস্ট্রিসিটি আছে, কস্ট থিওরি আছে, বিভিন্ন রকম আছে, বাট আপনি যদি ওই মিড টার্মের পর যেখান থেকে আপনার ফাইনাল শুরু, সেটা থেকে যদি একটু জাস্ট একটা ছোট ওভারভিউ দিতেন, দেন আমরা বুঝতে পারতাম যে আমরা কোন জায়গায় গ্যাপে আছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল পার্টে আপনাদের কোনো প্রবলেম নাই, থিওরিটিক্যাল পার্টে প্রবলেম। ব্যাপারটা কি এরকম? আমি কি থিওরি গুলো নিয়ে ডিসকাস করব? থিওরির টপিক গুলো আপনি বলেন, বা কি কি বিষয় আমরা তো ক্লাস করেছি, ঠিক আছে, একটু জাস্ট একটু রিভিউ করে। আর ম্যাথমেটিক্যাল টার্মে আমরা যেটা ম্যাথ তো করেছি, কিছু ম্যাথ একটু আমারও কিছু কনসার্ন আছে, যে এটা আপনার কাছে একটু কুইক রিভিউ নেওয়া, যে সলিউশন আমি করেছি বাট ওটা আসলে পারফেক্টলি হয়েছে কিনা। এই যে আপনার 16টার ভেতর থেকে আমার মনে হলো আমার 4-5টাতে আসলে কোশ্চেন আছে যেগুলো আসলে সলভ করার ওয়েটা আমি বুঝতেছিলাম না, এইজন্য। আচ্ছা, তাহলে আমি ডিমান্ড থিওরি থেকেই বলতে শুরু করি, বরং স্ক্রিন শেয়ার করি একটু। আমি একটু আমার ড্রাইভ একটু অ্যাটাচ করে নিই, 30 সেকেন্ড। আর 1 নাম্বার ম্যাথটা একটু রিভিউ করেন ম্যাম, অ্যাসাইনমেন্টের 1 নাম্বার আর 10 নাম্বার। 1 নাম্বার আর 10 নাম্বার, ওকে, করব ইনশাআল্লাহ। জি ম্যাডাম, একে একটা মানে মোটামুটি ঝামেলা আছে মনে হলো। 1, 3 এই দুটাতে আমার কাছে একটু মনে হলো একটু ক্লিয়ারিফাই হওয়া দরকার। আচ্ছা, 3 নাম্বারটা একটু কঠিন আছে ম্যাম, 3 নাম্বারটা করে দেন। 1, 3 হ্যাঁ করে দেব ইনশাআল্লাহ। भैया क्या वो बात पेज ना अपना पेज दिए हाँ कोई তোর হালা বল। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ডিমান্ড থিওরি আমরা আমাদের ফাইনালের জন্য ফার্স্ট টপিকসে ছিল ডিমান্ড। সে ডিমান্ড থিওরিতে আমরা প্রথমে ডিমান্ড কি সেটা ডিফাইন করলাম। সেখানে বললাম যে ডিমান্ড হতে হলে 3টা কন্ডিশন ফুলফিলড হতে হয়: ইন্টারেস্ট টু গেট, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, ইন্টারেস্ট টু স্পেন্ড ফর দ্যাট পারপাস। তারপরে কিভাবে ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ আঁকতে হয়, ইকুইলিব্রিয়াম কিভাবে হয় সেটা দেখিয়েছি। তারপরে মার্কেট ডিমান্ড দেখিয়েছি। মার্কেট ডিমান্ড প্রথমে আমরা গ্রাফিক্যালি পড়েছি, তারপর ম্যাথমেটিক্যালি পড়েছি। মার্কেট ডিমান্ডে কি বলা হয়েছে? মার্কেট ডিমান্ডে বলা হয়েছে এটা হচ্ছে সামেশন অফ অল ইন্ডিভিজুয়াল ডিমান্ড এট গিভেন লেভেল অফ প্রাইসেস। এই মার্কেট ডিমান্ড পড়ার পরে আমরা কিভাবে কার্ভের বিভিন্ন শিফট হয় সেটা দেখেছি। তারপরে শিফট দেখার পরে আমরা ইকুইলিব্রিয়াম যে চেঞ্জ হয় সেটা দেখার পরে সারপ্লাস, শর্টেজ, তারপরে ইকুইলিব্রিয়াম উইথ ম্যাথমেটিক্স। এখানে ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ দেয়া থাকলে সেখান থেকে কিভাবে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করে, এই প্রবলেমগুলো তো আপনারা পেরেছেন অ্যাসাইনমেন্টে যে ছিল। ডিমান্ড ইকুয়েশন, সাপ্লাই ইকুয়েশন দেয়া থাকলে কিভাবে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করতে হয়, সারপ্লাস এবং শর্টেজ কোয়ান্টিটি কিভাবে বের করতে হয়, এগুলো তো দেখেছেন। তৌহিদুল, দেখেন আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, এখানে একটা ডিমান্ড ইকুয়েশন দেওয়া আছে, একটা সাপ্লাই ইকুয়েশন দেওয়া আছে। তো আমরা কি জানি থিওরিটিক্যালি মার্কেটে যখন ইকুইলিব্রিয়াম হয় তখন ডিমান্ড আর সাপ্লাই সমান হয়। তো ডিমান্ড এবং সাপ্লাই সমান করে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস পেলাম 4। এই 4 প্রাইসে আমার ডিমান্ড এবং সাপ্লাই সমান, এটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ওকে, এই জিনিসগুলো দেখার পরে তারপরে আমরা একটা ডিমান্ড কার্ভ নিয়ে কথা বলেছি। মানে এখানে আমরা শিফটিং ডিমান্ডটাকে, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম, দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা,
এখানে আমরা প্রথম যখন ডিমান্ড ফাংশন পড়ি তখন আমরা বলেছিলাম ডিমান্ড ইজ এ ফাংশন অফ প্রাইস, ইনকাম, টেস্ট, প্রেফারেন্স, এরকম অনেক কিছু বলেছিলাম। তো প্রথমে শুধু প্রাইস নিয়ে দেখলাম যে ডিমান্ড কার্ভ কিভাবে আঁকা হয়, ইকুইলিব্রিয়াম কিভাবে আসে। তো শিফট ইন ডিমান্ড, তো শিফট ইন ডিমান্ডটাও আমরা পড়েছি। তো ম্যাথমেটিক্যালি এখানে দেখলাম যে ইনকাম যদি চেঞ্জ হয়, প্রথমে ইনকাম ধরে নেওয়া হয়েছিল 10,000, 10,000 আমার ডিমান্ড কার্ভটা ছিল D1। এখন যখন আমার ইনকাম চেঞ্জ হয়ে গেল 10,000 থেকে 15,000 হয়ে গেল, তখন কিন্তু আমার ডিমান্ড লাইন যেটা ছিল সেটা শিফট হয়ে গেছে। সেটা হচ্ছে এই গ্রাফে দেখানো হয়েছে। এরকম প্রবলেম আমি জানি না পরীক্ষায় আসছে কিনা, বাট আপনাদের অ্যাসাইনমেন্টে বোধহয় আমি দিয়েছি। এরকম প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি করিয়েছি যে কিভাবে চেঞ্জ হয়। যদি আপনার এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখানো হয়েছে সেই ভেরিয়েবল ছাড়া অন্য কোনো ভেরিয়েবলের যদি চেঞ্জ আসে তাহলে কার্ভটা শিফট হয়। আমার দেখেন এখানে ভার্টিক্যাল এক্সিস দেখাচ্ছে প্রাইস আর হরাইজন্টাল এক্সিস দেখাচ্ছে কোয়ান্টিটি। তো আমাদের ডিমান্ড কার্ভ হলো D1। তো ইনকাম যখন, ডিসপোজেবল ইনকাম যখন 10,000 থেকে 15,000 হলো, তখন কিন্তু আমার ডিমান্ড কার্ভ শিফট হয়ে গেছে, এটা হচ্ছে যে D2। তো এগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি। এগুলো দেখানোর পরে তারপরে আমি ম্যাথমেটিক্যালি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে মার্কেট ডিমান্ড। মার্কেট ডিমান্ডের মধ্যে আমি পড়িয়েছিলাম যে হোয়াট ইজ মার্কেট ডিমান্ড, সামেশন অফ অল ইন্ডিভিজুয়াল ডিমান্ড। এখন একটা মার্কেট ডিমান্ড, আচ্ছা একটা আমি কি এরকম একটা প্রবলেম দেখাবো? ম্যাম ওই যে রাইট ওয়ার্ড শিফটটা যে হয় আর কি, হ্যাঁ কখন রাইট ওয়ার্ড শিফটটা হয় আর কখন লেফটটা হয়, এটা একটু যদি বলতেন ম্যাম, ওটা ক্লিয়ার না, বুঝে গেছি। আচ্ছা ওকে ওকে, এখানেই দেখেন। আচ্ছা এই গ্রাফটাতেই দেখেন, এখানে দেখাচ্ছি আমি। এখানে আপনার ইনকাম হচ্ছে 10,000, হ্যাঁ, B1 দেওয়া আছে 2,000 P। তারপরে ইনকাম যখন 10,000 তখন আপনার পি আসলো হচ্ছে যে 350 মাইনাস 0.0005 কিউ। কিউ যখন 0 পি তখন 350, আর পি যখন 0 কিউ তখন 7 লাখ। এই পর্যন্ত কি বুঝেছেন তহিদুল? আমি যে স্ক্রিনটা বুঝতে পারছি, মানে প্রাইস হচ্ছে 350 টাকা, তখন কোয়ান্টিটি হচ্ছে মানে 7 লাখ। কোয়ান্টিটি যখন 0, আমরা যখন 2 ডাইমেনশনাল গ্রাফ আঁকি জিওমেট্রিক্যালি, হ্যাঁ, তখন দেখেন এখানে ভার্টিক্যাল এক্সিস দেখাচ্ছে প্রাইস আর হরাইজন্টাল এক্সিস দেখাচ্ছে কোয়ান্টিটি। আমাদের এই ইনকাম 10,000 কে যখন আমি বসালাম তখন আমার ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে এইটা, এই যে আমি এটাকে একটু অন্য কালার করে দেই। ও মাই গড, দেখাই যাচ্ছে না, কন্ট্রোল জেড, রেড কালার। এই যে রেড কালার যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার ফাইনাল ইকুয়েশন। এখন এই ইকুয়েশনের বেসিসে আপনাকে ডিমান্ড কার্ভ আঁকতে হবে। তো এখানে তো আমাদের ডিমান্ড কার্ভ যে ভার্টিক্যাল এক্সিস দেখাচ্ছে প্রাইস আর হরাইজন্টাল এক্সিস দেখাচ্ছে কোয়ান্টিটি। তো এই কার্ভগুলো আঁকার নিয়ম কি, যে আপনার একটা এক্সিস যদি 0 হয় আর একটা এক্সিসের ভ্যালু কত। তো কিউ যদি 0 হয় তাহলে আপনার প্রাইস কত, 350। দেখেন এই যে লাইনটা, এই যে D1, এই লাইনটার এই পি যে প্রাইস যে লাইনে দেখানো হচ্ছে সেটা হচ্ছে 350। তহদিল দেখতে পাচ্ছেন 350? জি ম্যাম দেখতে পাচ্ছি যে মাঝ বরাবর রাখতে, হ্যাঁ 350। আবার পি যখন 0 তখন কিউ হচ্ছে 7 লাখ। এই যে দেখেন এখানে কিন্তু 7 লাখ, 6 লাখ, 2 লাখ, 70 লাখ, 7 লাখ, মানে 70 একক দশক শতক, হ্যাঁ এই যে দেখেন 20K, 40K, 60K, 70K, 70K তে এই লাইনটা আঁকা হয়েছে। এখন এর পরের লাইনটা আঁকা হয়েছে হচ্ছে যে ডিসপোজেবল ইনকাম যখন 10,000 থেকে 15,000 হলো। এখন আপনি আমাকে বলেছেন যদি ম্যাডাম এটা কমে যায় তাহলে কি হবে। ওকে, তাহলে আমরা নতুন একটা স্লাইড নিয়ে দেখি, শিফট ইন ডিমান্ড। Shift in demand with lower disposable income. সবগুলা সব আমি এক নাম্বার দিলে আমার বিস্কুট লেখা আছে, এক নাম্বার ওলে দেন আমারটা লিখে রাখ, ছবি তুলে দিয়ে দিই, লাইন করতে Shift in demand with lower disposable income.
এই আবার কি লিখছেন 1a দিছেন কে কি সব ওয়া লিখছে রে আমার বিগিনিং পয়েন্টটা ছিল এরকম, সিক্সটিন। ম্যাম ওই কার্ডটা কপি করে নিয়ে আসেন। ওই কার্ডটা কপি করে নিয়ে আসবো? জি, তাহলে সময় কম লাগবে আর কি। ওটাকে একবারে কপি করে আনা যাবে কার্ড? একবারে তো আনা যাবে না। ম্যাম ওইটা টোটালটা সিলেক্ট করেন। টোটাল স্লাইডটা নিয়ে আসবো তাই বলতেছেন? হ্যাঁ, সেটা করা যেতে পারে। লেখাগুলো বাদ করুন। বাইরে এটা ম্যাম ডুপ্লিকেট করে নেন, এই স্লাইডটা ডুপ্লিকেট করে নেন আপনার ইয়াতে সিলেক্ট করে, মানে স্লাইডে যান ডুপ্লিকেট করে নেন, হ্যাঁ হ্যাঁ, ডুপ্লিকেট স্লাইড। তাহলে এটার এই উপরে যে, যান। হ্যাঁ হ্যাঁ, ওকে। এই যে ডুপ্লিকেট। আচ্ছা, ওইখান থেকে হেডিংটা এটা তো আমরা আঁকলাম। ওকে, এখন সাতটা থেকে এই বন্ধ এখন ইনকাম 10,000 এর জায়গায় লেটস ধরেন হচ্ছে যে ডিসপোজেবল ইনকাম 8,000 হয়ে গেছে। নিউ ডিসপোজেবল ইনকাম লেটস নিউ ডিসপোজেবল ইনকাম ইকুয়াল টু হচ্ছে যে আগে ছিল 10,000, এটা হয়ে গেছে 5,000। ওকে, তাহলে আপনার ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে? কিউ ইকুয়ালস মাইনাস 2,000 পি প্লাস 70 আর এখানে হচ্ছে আপনার 5,000। ওকে, কিউ ইকুয়ালস মাইনাস 2,000 মাইনাস 2000। আচ্ছা আচ্ছা, ইকুয়েশন প্রাইসের সাথে ডিমান্ডের সম্পর্ক নেগেটিভ, দ্যাটস ওয়াই মাইনাস, প্লাস 7 5 হচ্ছে 35 35 1 2 3 4। ওকে, ফাইনালি আমার ইকুয়েশনটা হচ্ছে যে হয়ে গেল এরকম, মাইনাস 20 কিউ সমান সমান হচ্ছে মাইনাস 20,000 পি প্লাস 3,50,000। এখন কিউ যদি 0 হয়, ইফ কিউ ইকুয়ালস 0, তাহলে কিউ যদি 0 হয় তাহলে পি কত? তাহলে পিটাকে আপনি লেফট সাইডে নিয়ে আসেন, মাইনাস হয়ে যাবে প্লাস 2,000 পি ইকুয়ালস হচ্ছে 35123 4। তাহলে পি ইকুয়ালস হচ্ছে যে 175। টু হচ্ছে যে হ্যাঁ 175। আর এটা হচ্ছে কিউ যখন 0 তখন আপনার পি এর ভ্যালু আসবে এইটা। এক লাইনে নিয়ে যান, না এখানে হবে না। আচ্ছা, আর পি যদি 0 হয়, ইফ পি ইকুয়ালস 0, তখন পি ইকুয়ালস যদি 0 হয় তাহলে কিউ ইকুয়ালস হচ্ছে 3 লাখ, তখন হচ্ছে কিউ ইকুয়ালস 3,50,000। এখন আপনি ডিমান্ড কার্ভ আঁকেন। কিউ যখন 0, পি তখন হচ্ছে যে আপনার 175। লেটস এইটা 2,000 এর নিচে এখানে একটা পয়েন্ট। ওকে, আর যখন হচ্ছে পি যখন 0, কিউ তখন 3 লাখ, এই যে এখানে 2040 এখানে একটা পয়েন্ট, এখানে একটা। এখন হচ্ছে এ দুটো পয়েন্ট কানেক্ট করে যে লেফট কার্ভটা পাবেন সেটা হচ্ছে লেফটওয়ার্ড শিফট। তৌহিদ ক্লিয়ার? মানে ম্যাডাম এখানে হচ্ছে মানে ইনকাম যদি কম হয় তাহলে আমার হচ্ছে লেফট দিকে মানে এরকম হয়। মানে এখানে কারো মাইক্রোফোন আনমিউট হয়ে গিয়েছে,
এখানে প্রাইস আমাদের ইকুয়েশনটা তো হচ্ছে, ফাংশনটা তো হচ্ছে এরকম, ডিমান্ড ইজ এ ফাংশন অফ প্রাইস ডিসপোজেবল ইনকাম। তো এখন হচ্ছে যে প্রাইসের যদি চেঞ্জ হয় তাহলে তো আমরা ইজিলি কার্ভের মুভমেন্টে দেখাইতে পারি, কিন্তু প্রাইস চেঞ্জ না হয়ে যদি অন্য ফ্যাক্টর চেঞ্জ হয় তখন কার্ভটা শিফট দেখাতে হয়। তো এখানে হচ্ছে ডিসপোজেবল ইনকাম কমে গেছে, এই কারণে আমার ডিমান্ড কার্ভটা লেফট আর শিফট হয়েছে। মাইক্রোফোনটা একটু প্লিজ মিউট করে নেন। আচ্ছা, এইটা পড়ার পরে আমি পড়িয়েছিলাম মার্কেট ডিমান্ড ম্যাথমেটিক্যালি কিভাবে সলিউশন করতে হয়। এখন মার্কেট ডিমান্ড যে আমি ম্যাথমেটিক্যালি দেখিয়েছিলাম সেটা কি দেখাবো? ম্যাম দেখা যান একটু একটু তো দেখানো যাবে না, দেখালে পুরোটাই দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। ম্যাথ যদি করা থাকে তাহলে ওই ম্যাথ প্লিজ মাইক্রোফোনটা আব্দুর রউফ কিভাবে এটা ম্যানেজ করা যায়? মাইক্রোফোনটা মিউট করতে বলেন তো ওনাদেরকে। হোস্ট আছেন, আপনি পারবেন, আপনি জাস্ট ওখানে রুবেল মিয়ার ওখানে গিয়ে জাস্ট আনমিউট করে দিতে, মানে মিউট করে দিতে। আমাকে একটু কো-হোস্ট করে দেন, আমাকে সিলেক্ট করে একটু কো-হোস্ট করে দিন, আমি এটা ম্যানেজ করব। আচ্ছা, এটা কোথায় যে করতে হবে? যে আপনি নিচে এখানে পার্টিসিপেন্টস আছে না, এখানে আগে ক্লিক করেন, তাহলে রাইট সাইডে আপনি লিস্ট পাবেন। হ্যাঁ, লিস্ট পেয়েছি। না দেখেন আমার নাম থাকলে ওখানে তিনটা ডট আছে, ওখানে ক্লিক করে আপনি আমাকে আচ্ছা আচ্ছা হোস্ট করে দিন। কনফার্ম। এ ছিল এ বি এ বি সি আর গুলো তো করে নাই, এ বি কো হ্যাঁ, এ করলাম বি কো। এখন আমাকে সলভ করা থাকে তাহলে ওই ম্যাথটা একটু তাহলে আমরা তাড়াতাড়ি মানে দেখে নিতে পারবো আর কি, অনেক সময় লাগে। এটার সলিউশন তো ক্লাসে আমি এরকম সলিউশন অনেকবার করিয়েছি। এখন ক্লাস ওয়ার্ক তো গুগল ক্লাসরুমে দেওয়া আছে, আমি না ক্লাস ওয়ার্ক কি করি না, এটা ধরেন আমার নিজের কারণেই হোক স্টুডেন্টদের কারণে আমি ক্লাস ওয়ার্ক সেভ করি না, কারণ কি ক্লাস ওয়ার্ক তো এক এক সেমিস্টারে এক এক রকম থাকে, এটা তো চেঞ্জ হয়। তো ক্লাস ওয়ার্ক সলিউশন করি না, কিন্তু এই টাইপের প্রবলেম কি আমি আপনাদের অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম? দেখি তো আমি একটু অ্যাসাইনমেন্টে দিয়েছি কিনা। ডিমান্ড কার্ভের দিয়েছেন তো ম্যাডাম? আচ্ছা, তো যদি দিয়ে থাকি তাহলে অ্যাসাইনমেন্টেরটাই সলিউশন করে দেখাই একটু। ম্যানেজার ইকোনমিক্স অ্যাসাইনমেন্ট দেখি। আমি লিখে ফেলাই, হ্যাঁ ডিমান্ড কার্ভের মানে একটা ম্যাথ ছিল আপনার। আচ্ছা, তো দেখতে পারবো না, বারে যে মার যা মার দিবি না, ইন মুম্বাই সিটি এটা হচ্ছে মার্কেট কিংবা প্রফিট নিয়ে, এটা ছিল ডিমান্ড কার্ভ নিয়ে। মার্কেট ডিমান্ড এট প্রেজেন্ট প্রাইস এভারেজ কস্ট নো। পরীক্ষা এই টাইপের অ্যাসাইনমেন্টে এই টাইপের ম্যাথ দেইনি। 8 9 এই ওটা ডিমান্ড কার্ভ মানে সম্পর্কিত আর কি, 8 9 আর 8 আর 9 সেম আর কি, 8 9 ডিমান্ড ইকুয়েশন। কিন্তু এই ইকুয়েশনটা না হয় না ম্যাম, ম্যাথটা আর কি মানে এই সম্পর্কিত না এটা না। মনে করি। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে মার্কেট ডিমান্ডের ম্যাথস আমি করিয়েছি, এটা আমি বললে করাতে পারি, কিন্তু এটা অনেক টাইম নিয়ে নেবে, আপনারা নিজেরাই পারবেন, কারণ ক্লাসে এই জিনিস সেভারাল টাইমস করানো হয়েছে, ক্লাস ওয়ার্কে করানো হয়েছে, মিড টার্ম করানো হয়েছে, এটা আপনারা করে নিন। আমি নেক্সট টপিকসে চলে যাই, কারণ এখানে অনেকগুলো টপিকস। আচ্ছা, ইলাস্টিসিটি আমি ডিরেক্টলি বই থেকে পড়িয়েছি। এখন ইলাস্টিসিটি যখন আমি পড়িয়েছি তখন হচ্ছে যে বইটা আমি ফলো করেছি সেই বইটা থেকে আমি দেখিয়েছি যে কিভাবে ইলাস্টিসিটির প্রবলেমগুলো সলভ করতে হয়, এখানে কি কি ইস্যু থাকে। আচ্ছা, এখন ইলাস্টিসিটি থেকে আপনাদের কি প্রবলেম? কারণ ইলাস্টিসিটি এত ভাস্ট এবং এত কি বলবো ক্রিটিক্যাল এবং অ্যাপ্লাইড ভার্সনে আছে, এটা টোটালটা বলা সম্ভব না। আপনারা আমাকে বলেন আপনারা ইলাস্টিসিটির কি জানতে চান, আমি সেই পার্টটা বলবো।
ওই যে ক্রস ইলাস্টিসিটিটা বললে ভালো হয়। আচ্ছা ইনকাম আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছি। জানি সহজ ছিল, বাট ক্রসটা হ্যাঁ একটু আচ্ছা, ক্রস ইলাস্টিসিটি কনসেপ্টটা হচ্ছে যে ইলাস্টিসিটি গুগল ক্লাসরুমে ইলাস্টিসিটি শিটগুলো দেওয়া আছে। আচ্ছা একটু ক্রস থেকে কি ম্যাথ দিবেন না? ক্রসটা হ্যাঁ দিয়েছি, সম্ভবত আমি ম্যাথ দিয়েছি ক্রস ইলাস্টিসিটি থেকে, আমার মেমোরি যেটা বলতেছে। সো আর আরেকটা কথা, আপনাদের মিড টার্মে যে কোশ্চেন ছিল, ক্লাস টেস্টে যে কোশ্চেন ছিল, এগুলো আপনারা সলিউশন করবেন, এইগুলো থেকে ম্যাথস এসেছে। ম্যাম মানে মিডের সিলেবাসও মানে ফাইনালে আসবে? না 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 সরি, যেটা After সিলেবাসে mid- নাই, সিলেবাসে নাই সেটা না, বাট হচ্ছে যে সিলেবাসে যেটা আমি দেই নাই সেটা আসবে না, কিন্তু আসবে হচ্ছে যে ধরেন সিলেবাসে আছে, মিডেও ছিল, ক্লাস টেস্টে ছিল, সেইগুলো আসবে গুগল ক্লাসরুম। মানে আপনি আছেন ম্যাম মিডের টপিক গুলো থেকে কিছু আসতে পারে যেগুলো ক্লাস টেস্টে আপনি করেছেন। হ্যাঁ 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 তাদের সমস্যা আছে। অবশ্যই আপনারা ক্লাস টেস্টে আমি যা করিয়েছি সেগুলোর সলিউশন করবেন। ম্যাম সবাই তো মিড থেকে এক্সাম নিতেছে, কি থেকে বুঝি নাই। মানে মিড টার্মে আমরা যা দিয়েছি এরপরে যে ক্লাসগুলো হয়েছে ওখান থেকে ফাইনাল হচ্ছে আমাদের, এরকম অন্যান্য ক্লাস। না শোনেন, সিলেবাস নিয়ে এখন আর কথা বলার কোনো অপশন নাই, আমি এগুলো নিয়ে সব বলে দিয়েছি। আপনাদের তো মিডের যা সিলেবাস ছিল সেটা তো আমি বাদ দিয়ে দিয়েছি। ইলাস্টিসিটি ক্লাস ফর ম্যাম একটু ভাইবাটা নিয়ে একটু আলোচনা করেন শেষের দিকে। আচ্ছা ওকে আচ্ছা ম্যাম ইলাস্টিসিটি ম্যাথ হচ্ছে অ্যাসাইনমেন্টের 12 নম্বর ম্যাথটা একটু দেখাই দেন। ওটা আপনাদের ক্লাস টেস্টে ছিল, এটা আপনারা নিজেরা সলিউশন করবেন, এটা আমি সলিউশন করে দেখাবো না। দেখেন যেটা আমি দেখাবো সেটা দেখেন, ক্রস ইলাস্টিসিটি আপনারা জানতে চেয়েছেন, আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন? লাস্টে একবারে জি দেখতে পাচ্ছি। ইলাস্টিসিটি ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ 2 আচ্ছা 3 4 5 আচ্ছা, এখন একজন আমাকে রিকোয়েস্ট করেছে ম্যাডাম ক্রস ইলাস্টিসিটিটা বলেন। ওকে, বর্তমান সময়ে সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে, এই কারণে যারা সিলিন্ডার গ্যাস ইউজ করতো তারা এখন কি ইউজ করতেছে? আব্দুর রব বলেন। ইলেকট্রিক ইন্ডাকশন অথবা ইনফ্রারেড চুলা ইউজ করছি আমরা। হ্যাঁ, কিংবা ইন্ডাকশন কুকার অথবা ইনফ্রারেড কুকার, কিংবা হচ্ছে রাইস কুকার, কিংবা হচ্ছে মাল্টিপল কুকার, এগুলো ইউজ করতেছে। তার মানে কি হলো, সিলিন্ডারের প্রাইস বেড়ে যাওয়ার কারণে আপনার ইলেকট্রিক চুলা বা ইলেকট্রিক যে কুকিং ডিভাইস আছে সেগুলোর ডিমান্ড বেড়ে গেল। এইটাই হচ্ছে ক্রস ইলাস্টিসিটি। আব্দুর রব বুঝতে পেরেছেন? আপনার সিলিন্ডার গ্যাসের দাম যখন বেড়ে গেল, সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণে আপনার ইলেকট্রনিক কুকিং ডিভাইসের ডিমান্ড বেড়ে গেল। একটা প্রোডাক্টের প্রাইস বেড়ে যাওয়ার কারণে আরেকটা প্রোডাক্টের ডিমান্ড বেড়ে গেছে। এই যে সম্পর্ক, এটাই হচ্ছে ক্রস ইলাস্টিসিটি। জি জি বুঝতে পেরেছি। যেমন হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপের প্রাইস বেড়ে গেল, অ্যাজ এ কনসিকুয়েন্স আসুসের ল্যাপটপের ডিমান্ড বেড়ে গেল। এইটাই হচ্ছে ক্রস ইলাস্টিসিটি। ক্লিয়ার? তাহলে আমরা যে লাস্টে যে ডিসিশন গুলো দেই বা কমেন্টস গুলো করি তখন যে বলি যে সাবস্টিটিউট গুডস, হ্যাঁ হ্যাঁ এই তো আসতেছি। কি তাহলে সেই বিষয়টা? হ্যাঁ বলছি, কই এটা বললাম। হ্যাঁ বলতেছি। এখন আমি যখন আপনাদেরকে ক্রস ইলাস্টিসিটি পড়াতে শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম বেসড অন দ্য রিলেশনশিপ অল গুডস আর ক্যাটেগরাইজড ইনটু 3 সাবস্টিটিউট গুডস। লুক এট দ্য স্ক্রিন, হিয়ার it is representing substitute goods, complementary goods, no relation. Substitute goods ki when one goods is replaced by another goods, that is substitute goods. Cylinder gas is replaced by electric cooking device. একটা সাবস্টিটিউট, হয় আপনি সিলিন্ডার গ্যাসকে ফুয়েল হিসেবে ইউজ করতেছেন অথবা আপনি ইলেকট্রিসিটিকে ফুয়েল হিসেবে ইউজ করতেছেন। তার মানে কি একটা সাবস্টিটিউট ফর কুকিং? ইয়েস। আব্দুর রউফ, হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে একটা সাবস্টিটিউট।
কমপ্লিমেন্টারি গুডস কি? when one goods is required by another goods, that is called complementary goods. যেমন আপনার যদি প্রাইভেট ট্রান্সপোর্ট থাকে, ধরেন আপনার মোটর সাইকেল আছে কিংবা আপনার প্রাইভেট কার আছে, ইউ অবভিয়াসলি হ্যাভ টু পারচেজ ফুয়েল। তার মানে কি আপনার পার্সোনাল ট্রান্সপোর্টের সাথে ফুয়েলটা হচ্ছে যে কমপ্লিমেন্টারি গুডস। আপনি যদি আপনার পার্সোনাল ট্রান্সপোর্ট চালাইতে চান, আপনার অবশ্যই ফুয়েল কিনতে হবে। বাংলাদেশে এখন প্রাইভেট কারের যে দাম, অনেকে এটা কিনে ফেলতে পারে, কিন্তু এইটার যে মান্থলি এক্সপেন্স সেটা কিন্তু অনেকের জন্য টাফ। আমার এক ফ্রেন্ড এর হাজবেন্ড হচ্ছে গাড়ি কিনছে, তো আমি বলছি তোর তো ভালো, ও আবার গভর্নমেন্ট জব করে। আমি বলছি তুই এখন তোর বাসা থেকে গাড়িতে করে চলে যাবি। বলছে শালা এটার ফুয়েল কস্ট এত লাগবে, আমি সারা মাসে যে স্যালারি পাবো সেটা, গভর্নমেন্ট কলেজের ও অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছে, বলতেছে সারা মাসের স্যালারি ওই ফুয়েল প্রাইস দিতেই চলে যাবে। মানে আমি কি বুঝাইতে পারছি কমপ্লিমেন্টারি গুডসটা কি? যে আপনার গাড়ি থাকতে পারে কিন্তু সেটা মেনটেন করার জন্য আপনার যে জিনিসটা ফুয়েলটা লাগবে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস। আপনার কাছে মোবাইল সেট আছে, মোবাইল সেটটাকে অপারেট করার জন্য আপনার অবশ্যই একটা সিম কিনতে হবে, মোবাইল সেটের জন্য সিম হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস। ওকে আব্দুর রফ, ক্লিয়ার কমপ্লিমেন্টারি গুডস কি জিনিস? ওকে, নো রিলেশন, সরি, ধরেন হচ্ছে যে নো রিলেশন। এখন বাংলাদেশে নতুন মানে চেঞ্জ, বাংলাদেশ ইকোনমিতে চেঞ্জ দেখা যাচ্ছে এরকম একটা কিছু বলেন তো, প্রাইসের খুব চেঞ্জ হয়েছে রিসেন্ট লাস্ট 2 মাসে। ম্যাম গ্যাস ম্যাম গ্যাস গ্যাস তো বললাম ভাই, অন্য একটা কিছু বলি। এটা মোবাইলটাও হয়েছে, যে মোবাইলে যে বিটিএসসি এর একটা রুলস করেছে, ওটার কারণে একটা ম্যাসিভ প্রাইস বেড়ে গেছে। আচ্ছা, মোবাইল সেটের প্রাইস বেড়েছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক বেড়েছে। ওই যে যেগুলা ব্ল্যাক মার্কেটে সেল পারচেজ হয় সেটা বোধহয় বন্ধ করে দিচ্ছে, এরকম কিছু একটা, তাই না? হ্যাঁ এরকম, মানে বিটিএসসি অ্যাপ্রুভাল ছাড়া গোল্ডের দাম তো অনেক বেড়ে গেছে। আচ্ছা ওকে, হ্যাঁ না গোল্ড নিয়ে তো এর আগে ক্লাসে কথা বলেছি। আসলে হয় কি, ডায়নামিক টার্মসে যদি আমি চিন্তা করি, প্রেজেন্ট যেটা ঘটতেছে অর্থনীতি সেটা নিয়ে কথা বললে সবার জন্য একটু ইজিলি অ্যাকসেপ্টেবল হয়। আচ্ছা, এখন আমাকে আব্দুর রব বললো যে ম্যাডাম বাংলাদেশের পলিসি অনুযায়ী মোবাইল ফোন যেগুলো ব্ল্যাক মার্কেটে সেল পারচেজ হয় সেগুলো অফ করে দিচ্ছে, কেউ ইউজ করতে পারতেছে না। আচ্ছা, এই যে অফ করে দিচ্ছে, এই কারণে বাংলাদেশের মাসের ডিমান্ডের কোনো চেঞ্জ হয়েছে? না না, ওটা তো তার মানে কি হচ্ছে, মোবাইলের প্রাইসের সাথে মাসের ডিমান্ডের কোনো সম্পর্ক নাই। তার মানে কি, মোবাইল ফোন এবং মাস এই দুইটার মধ্যে কোনো রিলেশনশিপ নাই, এটা হচ্ছে নো রিলেশন। ওকে, তার মানে বেসড অন দ্য রিলেশনশিপ গুডস কি হতে পারে? সাবস্টিটিউট, কমপ্লিমেন্টারি অর নো রিলেশন। তারপরে আমি এখানে লিখেছি দেখেন, যদি সাবস্টিটিউট গুডস হয় তাহলে ক্রস ইলাস্টিসিটি আসবে পজিটিভ। যেমন হচ্ছে ইলেকট্রিসিটি এবং হচ্ছে সিলিন্ডার গ্যাস, এইটা একটা আর একটা সাবস্টিটিউট, এর জন্য রিলেশনশিপ পজিটিভ। কেমন? সিলিন্ডার গ্যাসের দাম যখন বেড়ে গেল তখন ইলেকট্রিসিটির যে ফুয়েল সেইটার ডিমান্ড বেড়ে গেল। তার মানে কি দুইটাই পজিটিভ দিকে যাচ্ছে, এইটাই হচ্ছে সাবস্টিটিউট গুডস। আর যদি কমপ্লিমেন্টারি হয় তাহলে সম্পর্ক হচ্ছে নেগেটিভ। যখন ফুয়েলের প্রাইস বেড়ে যায় তখন প্রাইভেট কারের ডিমান্ড কমে যায়, তার মানে কি সম্পর্কটা নেগেটিভ। সম্পর্কটা যখন নেগেটিভ তখন হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস। আর যদি কোনো রিলেশন না পান তার মানে হচ্ছে জিরো পান, ক্রস ইলাস্টিসিটি, মানে একটার প্রাইস চেঞ্জের কারণে আর একটা প্রোডাক্টের ডিমান্ডে কোন ইফেক্ট হয় নাই, সেটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি, সেটা হচ্ছে জিরো। ওকে, এইটা হচ্ছে আমাদের বিগিনিং পয়েন্ট, আমরা কথা বলেছি। তারপরে আমি ম্যাথস করিয়েছি আপনাদের, ম্যাথসটা দেখাই। এটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি, নর্মাল গুডস, প্রাইস ইলাস্টিসিটি অফ দ্য ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি, এরকম একটা অঙ্ক করিয়েছি আমি। ইউনিটারি ইলাস্টিসিটি, দোনো ইউনিটারি ইলাস্টিসিটি করিয়েছেন একটা, যে 500 কিউ ইকুয়াল টু 500 মাইনাস 3p, ওই এটা বোধহয় আছে এখানে। এখন কি অঙ্কটা দেখাতে হবে? না না, এখন এটাই দরকার ছিল, ম্যাথটা। আচ্ছা ওকে ওকে, ম্যাথসটা পারবেন, ওটা ইজি, ওটা ইজি, ওটা পারবেন, এটাই হচ্ছে ফান্ডামেন্টাল। ওকে, এবার অন্য ইলাস্টিসিটি কোনো কথা আছে? ইলাস্ট্রিসিটি থেকে কিন্তু আমার না মনে নাই আপনাদের ম্যাথস আসছে কিনা, কিন্তু ম্যাথ যদি নাও আসে আমি কিন্তু ভাইবাতে আপনাদের ইভালুয়েশনটা করব, কারণ ওখানে ফাঁকিবাজি করার কোনো ওয়ে নাই। আমি সাধারণত আমার স্ট্র্যাটেজিতে ভাইবা যে 30 মার্কস নেই, ওখানে ইভালুয়েশনটা করি স্টুডেন্টদের, কারণ অনলাইনে আসলে অন্য ইভালুয়েশনগুলো করাটা টাফ। সো ওখানে আপনাদের এই জিনিসগুলো নিয়ে কোশ্চেন করা হবে। সো ইলাস্টিসিটি থেকে হয়তো আমি ছোটখাটো ম্যাথ দিতেও পারি ভাইবার মধ্যে, সো
এটা একটু আপনারা ভালো করে পড়ে নিন। আচ্ছা, ইলাস্টিসিটি নিয়ে যদি আর কোনো এই স্লাইডটা একটু যদি আরেকবার একটু রিভিউ করতেন, এই স্লাইডটা আপনি যেটা শো করে রেখেছেন। এই স্লাইডটা গুগল ক্লাসরুমে আছে। আচ্ছা, আমি খুব ব্রিফলি যাচ্ছি। প্রথমে আমি ইলাস্টিসিটি বললাম কি জিনিস। এখানে বলা হয়েছে প্রাইসের আনুপাতিক পরিবর্তনের কারণে ডিমান্ডের যে আনুপাতিক পরিবর্তন হয়, কিংবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আনুপাতিক পরিবর্তনের কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে আনুপাতিক পরিবর্তন হয়, সেটাই হচ্ছে ইলাস্টিসিটি। তো আমি প্রথমে বললাম, আমি 5 টাইপস অফ ইলাস্টিসিটি বলেছি: প্রাইস ইলাস্টিক, প্রাইস ইনইলাস্টিক, ইউনিটারি ইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক। তারপরে পড়ালাম পারফেক্টলি ইনইলাস্টিক কি। সম্পূর্ণ অপরিবর্তনশীল ডিমান্ড, দামের চেঞ্জ হবে, ডিমান্ডের কোনো চেঞ্জ হবে না, সেটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক। যেমন মেডিসিন পারফেক্টলি ইলাস্টিক, দামের চেঞ্জ নাই, ডিমান্ডের অনেক চেঞ্জ। যেমন ধরেন কেউ কি এক্সাম্পল দিয়েছে মোবাইল ফোন, সেলফোনের দাম হয়তো এখনকার কথা বলতেছি না, আজ থেকে ধরেন 1 বছর আগে প্রাইসের চেঞ্জ হয় না, কিন্তু অনলাইন মিডিয়া, অনলাইন এডুকেশন এইসবের কারণে সেলফোনের ডিমান্ড অনেক বেড়ে গেছে, এটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। তারপরে বলেছি ইউনিটারি ইলাস্টিক, প্রপোর্শন যখন সেম, মানে একটা প্রোডাক্টের প্রাইস যে রেটে দাম যদি 10% বাড়ে, ডিমান্ডও 10% কমবে, এই প্রপোর্শন যখন সেম থাকে তখন সেটা ইউনিটারি ইলাস্টিক। তারপরে আমি পড়িয়েছি আপনাদের, একটা ডিমান্ড কার্ভের 3টা এরিয়া থাকে: ইলাস্টিক এরিয়া, ইনইলাস্টিক এরিয়া, আর হচ্ছে ইউনিটারি ইলাস্টিক এরিয়া। এখানে দেখেন 3টে এরিয়া, এ, সি, বি। এই যে এরিয়াটা, এটাকে বলা হয় ইলাস্টিক এরিয়া। কিভাবে? এখানে প্রাইস যে রেটে চেঞ্জ হয়, এই টাইপের একটা কোশ্চেন, জানি না কোন ব্যাচে যেন আসছে, আমার মনে নেই, যে প্রাইস যে রেটে চেঞ্জ হয়, ডিমান্ড তার চেয়ে বেশি রেটে চেঞ্জ হয়। এখানে ব্যাপারটা হচ্ছে, এ পয়েন্টে প্রাইস যদি 10% কমে, আপনার ডিমান্ড 20% হয়তো বাড়বে। এই ক্ষেত্রে আপনি প্রাইস যদি কমিয়ে দেন, আপনি লাভবান হবেন, আপনার সেল অনেক বেড়ে যাবে। তার মানে আপনি যদি মার্কেটে এ রেঞ্জে থাকেন, তাহলে আপনার প্রাইস কমালে মার্কেট ডিমান্ড বাড়বে। বি, ইনইলাস্টিক এরিয়া, এখানে প্রাইস যে রেটে চেঞ্জ হবে, ডিমান্ড তার চেয়ে কম রেটে চেঞ্জ হবে। ধরেন প্রাইস চেঞ্জ হলো 10%, ডিমান্ড তখন চেঞ্জ হবে 5%, তখন প্রাইস কমালেন 10%, আপনার সেল বাড়লো 5%, তখন আপনার প্রাইস চেঞ্জ করে কোনো লাভ নাই। আপনি আছেন সি, তখন হবে উইন উইন পজিশন, প্রাইস যদি 10% কমান, সেল 10% বাড়বে, আপনার কোনো নেট বেনিফিট থাকবে না। এর জন্য বলা হয়ে থাকে, প্রডিউসার যদি মার্কেট ডিমান্ডের ইলাস্টিক এরিয়াতে থাকে, তখন সে প্রাইসটাকে কমালে তার সেল বাড়বে। এরকম টাইপের অঙ্ক বোধহয় পরীক্ষায় আসছে। তারপর আমি একটা অঙ্ক করিয়েছি দোলন কর্পোরেশনের। এইখানে এই অঙ্কটার সলিউশন টোটালটাই দেয়া আছে। তানিয়া, এটা দেখলে আপনি বুঝবেন যে হাউ আই সলভ দ্য প্রবলেম। এই তো ইলাস্টিসিটি। এবার আমরা কস্টে চলে যাই। কস্ট নিয়ে কার কি কোশ্চেন আছে? আচ্ছা, আমি যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেখানে বোধহয় কস্ট নিয়ে কারো কোশ্চেন ছিল, তাই না? তৌহিদ না পারভেজ কে যেন বলেছিল প্রবলেম আছে কস্ট নিয়ে, বলেন তো একটু আমাকে, কস্ট নিয়ে কি প্রবলেম? এটা কি লিখছেন? আরএস নিচে আরএস, এটা কি আরএস? হ্যালো, লিখছেন সূত্রটা, ফর্মুলাটা কস্টের ম্যাথ তো দিয়েছেন আপনি, দেখলাম। হ্যাঁ হ্যাঁ, হাই চান্স আপনি হয় ভাইভাতে পাবেন, না রিটেনে পাবেন কস্ট। বলেন কি চান, কি জানতে চান, আমি বলছি সেটা। এটা তো ম্যাথমেটিক্সটা তাও কিছুটা বুঝি, কিন্তু কস্ট নিয়ে ওই 1 নাম্বার ম্যাথটা তো আছে, ওটা রিভিউ করতে বলছিল 1 নাম্বার ম্যাথটা। 1 নাম্বার ম্যাথটা ওকে, দেখাচ্ছি, এটা সলিউশনই করে দিচ্ছি আমি। ওকে, আচ্ছা দেখেন কি বলেছে। মুম্বাই সিটিতে মুভি মার্কেট হচ্ছে মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ। মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ যে মার্কেট থাকে, সেই মার্কেটের বৈশিষ্ট্য কি বলেন তো একটু কেউ বলেন। লং রানে সেখানে লং রান হয় এবং পি ইকুয়াল টু এসি হয়, এটা নরমালি। হ্যাঁ, লং রানে, কারণ লং রানে কেউ এখানে সুপার নর্মাল প্রফিট আর্ন করতে পারে না, সবাই নর্মাল প্রফিট আর্ন করে। ওকে, ভেরি গুড। ইন দ্য লং রান দ্য ডিমান্ড ফর মুভিজ ইন দ্য রিগাল থিয়েটার ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন, এই হচ্ছে প্রাইস। ওকে, where Q is the number of paid admissions per month, the average cost function is given by eto. To maximize profit, what price should the manager of Regal charge? What will be the number of paid admissions per month? তার মানে আপনাকে বলতেছে, সে যদি প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতেছে, বলে দিছে লং রানে থাকবে, তার মানে সে নর্মাল প্রফিট আর্ন করবে, তাহলে কি প্রাইস সে চার্জ করবে? তার মানে আপনি প্রাইস সমান সমান এসি সেট করবেন,
প্রাইস সমান সমান এসি সেট করলে যে প্রাইস বের হবে এটাই হচ্ছে তার প্রফিট ম্যাক্সিমাইজিং প্রাইস। বের করেছেন কেউ এটা? এই ফর্মুলাতে ম্যাডাম দ্বিতীয়টা করেছি কিন্তু 1 নম্বরটা করিনি। এই দ্বিতীয়টা আপনার 1 নাম্বারটা কি হয় না এভাবে? একটু কমপ্লিকেটেড মনে হলো এর জন্য। আচ্ছা একটু দেখি। আচ্ছা আচ্ছা ওকে, একটু আমি একটু ট্রাই করি। স্কয়ার আছে তো এখানে একটু ঝামেলা। আচ্ছা, in the long run under monopoly market structure, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? monopoly জি পাচ্ছি। competitive market, আমার প্রাইস কত? প্রাইস হচ্ছে 5 মাইনাস 0.00 ইকুয়ালস হচ্ছে 6 প্লাস এটা ম্যাম, এটা এখন এটা কি মিডল টার্ম ব্রেক যে করে ওইভাবে করেছিলেন? দেখি তো। ম্যাম ডিফারেন্সিয়েশন ওই যে ডিটিসি ডিভাইডেড বাই ডিকিউ করে করেছিলাম ম্যাম। মার্জিনাল কস্ট, রাইট, হ্যাঁ মার্জিনাল কস্ট ইকুয়াল টু ডিটিসি ডিভাইডেড বাই ডিকিউ। তখন তো কত এসেছে ম্যাম? তখন তো আমরা ইকুয়েশনটাকে আগে ছোট করে নিয়েছি 6 মাইনাস 0.008 কিউ প্লাস 0.00003 কিউ স্কয়ার। তারপর এটাকে হচ্ছে আমরা এমআর ইকুয়াল টু এমসি করে নিয়েছিলাম, ম্যাক্সিমাইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন ইকুয়াল টু হচ্ছে মার্জিনাল কস্ট। এমআর ইকুয়াল টু এমসি করে তারপর হচ্ছে এখানে বের করে নিয়ে তারপর কোয়াড্রিক্যাল ফর্মুলার মধ্যে বসিয়েছি, তখনই আমরা এটা পেয়ে গিয়েছি কিউ এর মান। প্রাইস কত এসেছে ম্যাম? এখানে প্রাইস এসেছে হচ্ছে 3 আর কোয়ান্টিটি এসেছে হচ্ছে 1000। আপনাদের কি কোয়াড্রেটিক ফর্মুলার মধ্যে মান বসাতে হয়েছে? জি ম্যাম, জি। ওই যে একটা ফর্মুলা আছে না যে ওই যে ম্যাম ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 2ab প্লাস ডিভাইডেড বাই 2a। হ্যাঁ 2a, হ্যাঁ 2a ওই ফর্মুলার মধ্যে বসাতে হয়েছে। হ্যাঁ ওই ফর্মুলার মধ্যে মান বসানোর পরই কিউ এর মানটা পেয়েছি। দুইটা পেয়েছিলাম কিন্তু এখানে আমরা নিব হচ্ছে গুলো বড়টা, কারণ আমরা প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি। সো কোয়ান্টিটি যেখানে বড় ওইটা নিয়েছি, তারপর ওইটা আমরা বসিয়েছি, বসানোর পরই আমরা প্রাইসটা পেয়ে গিয়েছি। প্রফিট কত আসছে ম্যাডাম? এখানে তো প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য আমি হচ্ছে এই যে কোয়ান্টিটি নিয়েছিলাম 1000। আপনার ইকোনমিক প্রফিট তো 0 আসবে। হ্যাঁ ইকোনমিক প্রফিট 0 আর প্রাইস এসেছে কত? 0 আসছে আর প্রাইস আসছে 3 ম্যাম। আচ্ছা 3 পার টিকেট আর হচ্ছে হলো আর পেইড অ্যাডমিশন পার মান্থ হচ্ছে 1000। হ্যাঁ কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে করতে হবে। জি ম্যাম, জি। ইকোনমিক প্রফিট যদি 0 আসে তাহলে অঙ্ক রাইট, কারণ হ্যাঁ ম্যাম ইকোনমিক প্রফিট 0 আসছে, আমরা ওই যে পাই এর মধ্যে পি মাইনাস এসি ইনটু কিউ, এখানে আমরা যখন পি এর মান পেয়েছি, এসি এর মান পেয়েছি, কিউ এর মানও পেয়েছি, তিনটা যখন বসিয়ে দিয়েছি তখন এটা 0ই আসছে। 0ই আসছে, জি রাইট। কারণ হচ্ছে মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেট মানেই এখানে হচ্ছে যে আপনার লং রানে প্রফিট 0 আসবে। জি আচ্ছা এতক্ষণ যে কথা কে বলেছেন, তানিয়া না খালেদা? জি ম্যাম, জি তানিয়া। তানিয়া আপনার সলিউশনটা আপনি গ্রুপে একটু শেয়ার করে দেন।
আচ্ছা তাহলে ঠিক এটা আছে আমি ম্যাম, করব না, এটা সলিউশন। ঠিক কারণ হচ্ছে এটা আপনার রাইট হয়েছে কিনা সেটা ইভালুয়েট করার প্রসিডিওর হচ্ছে আপনার প্রফিট ইকুয়াল টু 0 আসবে। যদি দেখেন প্রফিট ইকুয়াল টু 0 আসে, ইউ আর রাইট। জি ম্যাম, জি জি ঠিক ওকে আছে ম্যাম। হ্যাঁ আব্দুর রউফ, তারপরের প্রবলেম কি? এটা তো ম্যাডাম ম্যাডাম আপনি যেটা বললেন এটা পি ইকুয়াল টু এসি, এটা দিয়ে করা যাবে 2 নম্বর। নেগেটিভ আসে এক নম্বরটা হবে। তখন ম্যাম যদি নেগেটিভ আসে 0 থেকে যদি কম মানে মাইনাসের দিকে আসে, না, এটা আসবে না। আপনি যেটা বলতেছেন আব্দুর রউফ, ওরকম আসবে না। ম্যাম এটা ম্যাথটা একটু দেখেন, দেখে আমাদের একটু ইয়া করেন, মানে একটু রিভিউ করেন, মানে ম্যাথটা দিক একটু দেখেন ম্যাম আপনি ম্যাথটা। ম্যাথটা শেয়ার করেন, তানিয়া শেয়ার করেন ইসে গ্রুপে, আমি গ্রুপে সবাইকে জি দেখাই ম্যাম, দিই। আমি করছি ম্যাম। ম্যাম যদি আপনাদের এই অঙ্ক ফাইনালে আসে, আর যদি দেখেন যে আমি তো থাকবো টোটাল টাইমে, আমি আপনাদের সাথে ইন ফ্রন্ট অফ দা মানে মিডিয়াতে থাকবো, তো তখন হচ্ছে যে আমি ফর্মুলা দিয়ে দিব। ফর্মুলা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই। আমি শুধু দেখবো আপনি এটা বের করতে পারছেন কিনা, ইকোনমিক প্রফিট লং রানে 0 আসে কিনা, এটাই আমার মানে ইন্টারেস্ট। আরে দুটা পেজ লিখতে অত সময় নেই। আপনাদের আমার যেটা মনে হচ্ছে আপনারা পাজল হয়ে গেছেন, যখন ডিফারেন্ট একটা ফর্মুলা ইউজ করতে হয়েছে তখন হচ্ছে পাজল হয়ে গেছেন। ফাইনালে এত ঝামেলার কিছু দেওয়ার কথা না। আমার অ্যাসাইনমেন্টটা করানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের একটা মোটামুটি রিভিউ হয়ে যায়। 10টা বাজেন এখনই পম্পমটা পারবে ম্যাডাম ফাইনালে যে টাইপের প্রশ্ন হবে ওগুলো একটু আমাদের দেখাই দিয়ে তারপরে যাদের যাদের যে সমস্যা সর্বশেষ এটা সলভ করে দিলেন, তাইলে অনেকেই উপকৃত হইতাম আর কি। কারণ এক একজন এক এক টাইপের প্রশ্ন করবে, এখন সময় খেল হয়ে গেলে। আজকে তো লাস্ট ক্লাস। কে কথা বলতেছেন? পারভেজ? আমি সানোয়ার বলছিলাম ম্যাডাম। ও আচ্ছা। এখন আমার তো ফাইনালে কি দিয়েছে এটা মনে নাই, কিন্তু এটা মনে আছে ফাইনালে আমি ঝামেলার কিছু দেই নাই। আচ্ছা দেখাচ্ছি। এটা কি লিখছেন 3 ইয়ার অফ, এটা কি কি বাংলা না ইংলিশ না ওল লিখছেন, কি লিখছেন এটা কি লিখছেন 3 ইয়ার অফ, এটা কি? এই যে ও এই ইকুয়েশনটা বের করেছে, বের করার পরে এবিসির এই যে ফর্মুলাটা ছিল কিউ বের করার, -b প্লাস -b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই ফর্মুলার মধ্যে দিয়ে সে অঙ্কটা করেছে। এগুলা আইসু আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি যে সলিউশনটা দেখাচ্ছি। আর আইসু হ্যালো, কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ এটাই রাইট প্রসিডিওর। এই অঙ্কটা এভাবে করেই করতে হবে, আর কোনো ওয়ে নাই। এটাই বলছিলাম মানে আমরা তো সম্ভবত আমি ফাইনালে এরকম হিবিজিবি অঙ্ক দেই নাই, ঠিক আছে? আমার মেমোরি বলতেছে আমি ফাইনালে এরকম মানে অনেক ক্যালকুলেশন করতে এরকম কিছু দেই না, রিটেন পার্ট অন্তত। আর ভাইভাতে তো ম্যাম সবে কি ম্যাথ নাকি এগুলো দেওয়ার প্রশ্নই আসে না। বলেন। ম্যাম সবে কি ম্যাথ দিবেন নাকি থিওরি? না থিওরি আছে 50-50 বোধহয়। থিওরি আছে ভাইয়া, চিন্তা করার কোনো কারণ নেই। ম্যাথ করানো আমার অবজেক্টিভ না, আমার অবজেক্টিভ ইকোনমিক্স পড়ানো। সেটা কি মানে আপনার মানে থিওরি আর হচ্ছে ম্যাথ মিক্স করা নাকি না আলাদা করে? ভাই এটা মনে নাই, কিন্তু কোশ্চেনে 50% ম্যাথস 50% থিওরি। কিছু আছে আপনার কোনো ম্যাথও করতে হবে না, শুধু ডিসিশন দিতে হবে। ইলাস্টিসিটি নিয়ে বোধহয় আমি এরকম প্রবলেম দিয়েছি যে সে ডিমান্ড, ধরেন আপনার একটা বিজনেস, ধরেন সানোয়ার সাহেবের একটা বিজনেস আছে, ওই বিজনেসে সে হচ্ছে ইলাস্টিক রেঞ্জে বিলং করে। ইলাস্টিক রেঞ্জে বিলং করা কি, সে যদি প্রাইসটাকে কমায় তাহলে তার সেল বাড়বে। তখন তার ডিসিশন কি হবে? তখন তার ডিসিশন হবে সে প্রাইস কমিয়ে তার সেলকে বাড়িয়ে দিবে। এরকম প্রবলেম বোধহয় আছে। তারপরে আবার এরকম প্রবলেম আছে যে ধরেন ইনকাম ইলাস্টিসিটি হচ্ছে মানে প্রাইস মানে ইনকাম বাড়লে আপনার ডিমান্ডের পরিবর্তন হয় হচ্ছে 0.5, মানে ইনইলাস্টিক মানে ইনকাম ইনইলাস্টিক ডিমান্ড। এই ক্ষেত্রে যদি মানুষের ইনকাম বাড়েও এই প্রোডাক্টের ডিমান্ড অনেক বাড়বে না, তখন আপনার মানুষের ইনকাম বাড়বে এই কথা চিন্তা করে এই প্রোডাক্ট মার্কেটে বেশি ছাড়ার দরকার নেই। এরকম কিছু অ্যানালিটিক্যাল ইস্যু আছে। অনেক বেশি ক্যালকুলেশন নাই, তবে ক্যালকুলেশন আছে। আর যে প্রবলেমটার কথা আব্দুর রব বললেন সেটাতে সলিউশন তার নিয়ে দিয়ে দিয়েছে। তো কস্ট নিয়ে আর কোনো কথা আছে থাকলে বলতে পারেন, নাহলে আমি মার্কেটে চলে যাব। পরীক্ষায় একটু সময়টা বাড়াই দেন না। পরীক্ষার সময় 1 ঘন্টা শিডিউল টাইম, আমি ম্যাক্সিমাম আর 10 মিনিট বাড়াবো। এই 10 মিনিটের মধ্যে আপনাকে আমাকে আনসার স্ক্রিপ্ট ফেরত দিতে হবে। 1 ঘন্টা না পরীক্ষা?
1 ঘন্টাই তো? 1.5 ঘন্টা দিন ম্যাম, 1.5 ঘন্টা। জি ম্যাম, 1.5 ঘন্টা দিব না। কিন্তু ম্যাম এখানে যেহেতু ম্যাম ডিসকাশন, সবাই তো 1.5 ঘন্টায় দিচ্ছে ম্যাম। তাহলে তো ম্যাম একটু পরে একটু ভাবতে হবে ম্যাম যে কি লেখা যেতে পারে। ম্যাডাম ম্যাথমেটিক্স তো আসলে অনেক চিন্তার বিষয়, আর আমরা তো অনেকেই এখানে আচ্ছা, ওকে দীর্ঘদিন ওকে ভাই, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা দীর্ঘদিন বললেন না, দীর্ঘদিন কোন ব্যাপার? আপনি কত বছর পর পড়াশোনা শুরু করছেন? আমি তো পড়াশোনা একবার মাস্টার শেষ করার পর 9 বছর পর আবার পড়তে শুরু করেছি। আপনি তো টিচিং এর মধ্যে আছেন ম্যাম, আমরা তো নাই। না, আমি 5-6 বছর টিচিং এ ছিলাম না, ব্যাংকে ছিলাম। আচ্ছা, তর্ক করে লাভ নাই ভাই। যান, 1.5 ঘন্টা টাইম অ্যালাউড। ওকে, খুশি? থ্যাংক ইউ ম্যাম। মোস্ট ওয়েলকাম। এবার মার্কেটে চলে যাই। আমাকে বলেন, পারফেক্ট কম্পিটিশন আর ইমপারফেক্ট কম্পিটিশনের মধ্যে ডিফারেন্স কি? 3টা ডিফারেন্স বলেন। সানোয়ার সাহেব বলেন। পারফেক্ট কম্পিটিশন আর ইমপারফেক্ট কম্পিটিশনের মধ্যে ডিফারেন্স কি? এই যে যার একটা বাকি আছে শেষ। বলেন। এটা অর্ধ গুড়ানো হয়ে গেছে। What is the difference between perfect competition and imperfect competition? Stop কেন? মানে there is no sound from you. শাহিন বলেন, পারফেক্ট কম্পিটিশন এবং ইমপারফেক্ট কম্পিটিশনের মধ্যে ডিফারেন্স কি? কেউ কোনো কথা বলতেছেন না। ম্যাম পারফেক্ট কম্পিটিশনে হচ্ছে বাজার দর হচ্ছে নির্ধারণ করতে পারে না আর কি। আর হচ্ছে ইমপারফেক্ট প্রাইস টেকার। মানে বাজার দরটা নির্ধারণ করতে পারে, মানে চেঞ্জ করতে পারে আর কি। হ্যাঁ, প্রাইসটাকে সে কন্ট্রোল করতে পারে। ওকে, আর এই হচ্ছে একটা ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স? সেকেন্ড ডিফারেন্স কি? এটুকুই মনে আছে ম্যাম। পারফেক্ট কম্পিটিশন এবং ইমপারফেক্ট কম্পিটিশনের প্রথম ডিফারেন্স, পারফেক্ট কম্পিটিশনের প্রোডিউসারের কোনো মার্কেট পাওয়ার নাই, ইমপারফেক্ট কম্পিটিশনের প্রোডিউসারের মার্কেট পাওয়ার আছে। পারফেক্ট কম্পিটিশনের প্রোডিউসার যে ডিমান্ড কার্ভটা দেখে সেটা থেকে হরাইজন্টাল, ইমপারফেক্ট কম্পিটিশনের প্রোডিউসার যে ডিমান্ড কার্ভটা দেখে সেটা থেকে ডাউনওয়ার্ড স্লোপিং। পারফেক্ট কম্পিটিশনের প্রোডিউসার হচ্ছে প্রাইস টেকার, ইমপারফেক্ট কম্পিটিশনের প্রোডিউসার হচ্ছে প্রাইস মেকার। এই 3টা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে পারফেক্ট এবং ইমপারফেক্ট কম্পিটিশনের মধ্যে। এবার আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, এনি ওয়ান ক্যান আনসার। পারফেক্ট কম্পিটিশনে প্রোডিউসার লস মিনিমাইজেশনের জন্য কি উৎপাদন করবে না উৎপাদন বন্ধ করে দিবে? ম্যাডাম উৎপাদন করবে। উৎপাদন করবে, কারণ তার অবজেক্টিভ যদিও প্রফিট ম্যাক্সিমাইজেশন, সামটাইমস সে বিজনেসের এমন জায়গায় দাঁড়িয়ে থাকে সে লসটাকে মিনিমাইজ করার জন্য তার উৎপাদনকে কন্টিনিউ করে। এই জিনিসটা আমি একটু গ্রাফি দেখাই। হ্যাঁ, আবার গ্রাফ এই গ্রাফের মধ্যে কি পাইছে? এই মিউট করেন সব, মিউট করে রাখেন। কোন সময় কি কথা কমু কওয়া যায় না। লস মিনিমাইজেশন পয়েন্ট। গ্রাফ দেখতে পাচ্ছেন? আমি যে লস মিনিমাইজেশন পয়েন্ট আঁকতেছি দেখতে পাচ্ছেন না? ওকে, লাখ টাকা দিছি। এটা নিচে দেন, আসলে দেন না, আসলে বহুত নাটক করছেন। কত খারাপ এই বাল দিয়ে পার করতেছে। আপনি যে করলেন আমি ভালো করলেন, আমরা করে মাগিয়ে আমি একটা করব
ভাই আমার যে রাগ হইতেছে এই সমস্ত ম্যাডামের মাইরি, ঠিক আছে, সিরিয়াস, যদি আগের হাতে যদি মার না থাকতো আমি যে কি করতাম। কনফারেন্স দেন না, এই কনফারেন্স ছাড়া দেন না, এটা ই করেন, আমি যে মেইলে আর ওটা লিখছেন কেন? আরে একটা কভার পেজ দিতে হবে, অ্যাসাইনমেন্টের কভার পেজ দেওয়া লাগে। হ্যাঁ কে সিরিয়াল ছাড়া হবে কেন? এটা কি লিখছেন? এটা অন নাকি 6 অন নাকি লিখছেন? 6 on odd. হ্যাঁ On odd. On odd. অন অড, হ্যাঁ, তার মানে কি এটা দ্বারা কি বুঝাইছেন? on odd কি বলে না, ওই স্পেসিফাই বাচ্চারা on odd মানে কত নাকি জানতে বলে না, on odd নাকি জানেন কি করলাম আপনি করে? মানে ওটা এই যে একটা এরিয়া শাটডাউন এবং ব্রেক ইভেন পয়েন্টের মাঝখানে, এইটাই হচ্ছে লস মিনিমাইজেশন এরিয়া। এই পয়েন্টে প্রডিউসার উৎপাদন করবে, তার প্রফিট ম্যাক্সিমাইজ হবে না, তার লসটাকে মিনিমাইজ হবে। তার মানে আপনাদের পরীক্ষায় যদি এরকম কোনো কোশ্চেন আসে যে লস মিনিমাইজেশনের জন্য প্রডিউসার কি উৎপাদন করবে, আপনারা বলবেন ইয়েস। তারপরে আপনারা এই ক্লাসে যেভাবে এক্সপ্লেইন করে দেখিয়েছি যে লস মিনিমাইজেশন পয়েন্ট কোথায় অ্যাচিভ হয়, আপনারা সেই পয়েন্টটা এক্সপ্লেইন করবেন, ঠিক আছে? পারফেক্ট কম্পিটিশনে তারপর বোধহয় আমি আপনাদের একটু ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন দেখিয়েছি, সেগুলো পরীক্ষায় আসতে পারে। তারপর আমি শুরু করেছিলাম ইমপারফেক্ট কম্পিটিশন। ইমপারফেক্ট কম্পিটিশন পড়াতে যে প্রথমে পড়িয়েছিলাম মনোপলির থেকে সম্ভবত গ্রাফিক্যাল কোশ্চেন আসছে, ওখান থেকে কিছু আসে নাই, ম্যাথ কিছু আসে নাই, কারণ মনোপলির কোনো ম্যাথ বোধ আমি করাই নাই। আপনারা বলেন মনোপলি মার্কেট স্ট্রাকচারটা কেমন? মনোপলি মার্কেট স্ট্রাকচার কেমন? ম্যাডাম লার্জ নাম্বার অফ প্রোডিউসার থাকে এখানে। না মনোপলি, মোনো মিন্স ওয়ান, পলি মানে না, সেলার। ওয়ান মানে একচিটিয়ে বিজনেস করা। হ্যাঁ, এখানে একজন মাত্র প্রডিউসার থাকে আর অনেক কনজিউমার থাকে। আচ্ছা, এখানে ইস্যু হচ্ছে একটা হচ্ছে মনোপলি মার্কেট আর একটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। মনোপলি মার্কেট যেটা, সেখানে একজন প্রডিউসার থাকে আর অনেক কনজিউমার থাকে। আর মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেট যেটা, সেখানে অনেক কনজিউমার থাকে, অনেক প্রডিউসার থাকে। ওকে, তো আর মনোপলি মার্কেটে প্রডিউসার সুপার নর্মাল প্রফিট আর্ন করে, সে টোটাল মার্কেটটারে কন্ট্রোল করে, সে তার যে ইকুইলিব্রিয়াম থাকে সেখানে সে হচ্ছে সুপার নর্মাল প্রফিট আর্ন করে, কস্টের চেয়ে বেশি প্রাইস চার্জ করে। এগুলো ছিল মনোপলি মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স। তারপরে পড়িয়েছিলাম অলিগোপলি মার্কেট, এটা খুব ইম্পর্টেন্ট, সম্ভবত আসছে পরীক্ষায়। বলেন অলিগোপলি মার্কেট কাকে বলে? এটা ডিটেলসে পড়ানো হয়েছে ক্লাসে। মিজানুর রহমান বলেন, হোয়াট ইজ অলিগোপলি মার্কেট স্ট্রাকচার? ভাই ওর পরীক্ষাটা হলে আমি মিজানুর রহমান ক্যামেরা অন করে রেখেছেন, গুড, ভেরি গুড। এখন আমাকে বলেন অলিগোপলি মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স কি? কথা বলছে না। রায়হান উদ্দিন বলেন অলিগোপলি মার্কেট স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক্স কি? ম্যাম আমি মিজান, আমি তো ক্লাসে ছিলাম না, আমি আসলে বলতে পারতেছি না। আচ্ছা, ওকে, বলেন অলিগোপলি মার্কেট, এনিওয়ান, হোয়াট ইজ অলিগোপলি মার্কেট? যেটা আপনি বলেছিলেন, a market that is dominated by a few very large producers is called oligopoly. বাংলাদেশে low interdependence, barriers to entry, price পাঁচটা visibility. বৈশিষ্ট্য ছিল। হ্যাঁ, এই পাঁচটা বৈশিষ্ট্যের কনটেক্সটে আমি দুইটা বৈশিষ্ট্যের কনটেক্সটে দুইটা মডেল পড়িয়েছিলাম।
প্রাইস রিজিডিটির কনটেক্সটে পড়িয়েছিলাম কিং ডিমান্ড মডেল, আর কলিউশনের কনটেক্সটে পড়িয়েছিলাম কলিউসিভ অলিগোপলি। এখন আমাকে বলেন, ফারহানা কেফ, অনেকক্ষণ পর দেখা গেল, বলেন কিং ডিমান্ড মডেলটাতে কি বলা হয়েছিল? সব ছবি তুলে হোয়াটসঅ্যাপে দেন আমার। ওর স্ক্রিনে ওকে দেখা যাচ্ছে, বাট ওর কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। আব্দুর রউফ, আপনি বলেন কিং ডিমান্ড মডেলে কি বলা হয়েছে? এই মডেলটা যিনি দিয়েছেন তিনি কি বলেছেন? আব্দুর রউফ, কিং ডিমান্ড যে মডেল, সেটা তো একটা গ্রাফ দিয়েছেন আপনি। গ্রাফে শুধু একটা প্রাইস এন্ড কোয়ান্টিটি একটা আছে এবং ইলাস্টিক ব্যাপারটা। কিং ডিমান্ড মডেল আমি বলেছিলাম যে অলিগোপলি মার্কেটে আমি 5টা ক্যারেক্টারিস্টিক্স পড়িয়েছিলাম। 5টা ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে আমি 2টা মডেল পড়িয়েছিলাম। 5টা ক্যারেক্টারিস্টিক্স কি ছিল? একটা ছিল হচ্ছে যে আপনার প্রাইস রিজিডিটি, একটা ছিল তারা কলিউশন করে, আরেকটা ছিল ব্যারিয়ার্স টু এন্ট্রি, আর একটা ছিল হচ্ছে ইকোনমিস অফ স্কেল, আর একটা ছিল বোধহয় প্রাইস ওয়ার, এরকম টাইপের কিছু একটা। হ্যাঁ, ইন্টারডিপেন্ডেন্স। তো প্রাইস কলিউসিভ অলিগোপলিটা আমি যে পড়িয়েছি সেখানে আমি দেখিয়েছি যে তারা যখন কলিউশন করে, গোপন চুক্তি করে, তখন তারা জাস্ট মনোপলিস্টের মতন সুপার নরমাল প্রফিট আর্ন করে, এটা দেখিয়েছিলাম। ক্লাস আমি এটা ডিটেলসে পড়িয়েছি। তারপরে পড়িয়েছিলাম কিং ডিমান্ড মডেল। কিং ডিমান্ড মডেলটা হচ্ছে যে আপনার এই মডেলটা যিনি দিয়েছেন সেই ইকোনমিস্ট হচ্ছে যে প্রাইস রিজিডিটি, মানে দাম দীর্ঘ সময় যাবত স্থির থাকবে, এই কনসেপ্টের উপর এই মডেলটা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে এম্পেরিক্যালি দেখা যায় যে কস্টিং যদি বেড়েও যায় তাহলে হচ্ছে যে প্রডিউসার সামটাইমস তার প্রাইসটাকে চেঞ্জ করে না। কেন? তার কম্পিটিটর যদি প্রাইস চেঞ্জ করে ফেলে, এই কারণে সে দীর্ঘ সময় পর্যন্ত তার প্রাইসটাকে রিজিড রাখে। এবং এটাই ছিল কিং ডিমান্ড মডেলের স্পেশালিটি, যে দীর্ঘ সময় পর্যন্ত তার মডেলে প্রাইসটা ফিক্সড থাকে, কারণ যাতে কাস্টমার প্রাইস চেঞ্জের কারণে তাকে ছেড়ে না যেতে পারে। এই মডেলটা খুব ইম্পর্টেন্ট, সবাই একটু ভালো করে পড়ে আসবেন। এটা ছিল অলিগোপলি মার্কেট নিয়ে ডিসকাশন। তারপরে পড়িয়েছি মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেট। তো সেখানে আমি আপনাদের শর্ট রান ইকুইলিব্রিয়াম দেখিয়েছি, যেখানে সুপার নরমাল প্রফিট মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেটে প্রডিউসার আর্ন করতেও পারে, কিন্তু লং রানে সে কখনোই সুপার নরমাল প্রফিট আর্ন করতে পারবে না, কারণ এই মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইজি টু এন্ট্রি এন্ড ইজি টু এক্সিট। তো ইজি টু এন্ট্রি এবং ইজি টু এক্সিট যখন হয়, তখন যে কোনো মানুষ এই মার্কেটে ঢুকতে পারে। তো যদি প্রফিট হয় তাহলে মার্কেটে ঢুকবে, আর যদি লস হয় মার্কেট থেকে বেরিয়ে যাবে, ফাইনালি যে সে নর্মাল প্রফিট আর্ন করবে। তখন আমি এক্সাম্পল দিয়েছি বাংলাদেশের বাচ্চো, বাংলাদেশের বিস্কিটের মার্কেট, বাংলাদেশের ডিটারজেন্ট পাউডারের মার্কেট, এগুলো হচ্ছে মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেট। অতিরিক্ত লাভও নেই আবার লসও নেই, সবাই একটা নর্মাল প্রফিটে বিজনেসটা অপারেট করে। এই তো ছিল বোধহয় আপনাদের সাথে আমার মোটামুটি টপিকস যা আমি কাভার করেছিলাম। এবার কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ম্যাডাম প্রবলেম নাই ম্যাডাম। এটার ভিতরে তো যে শর্ট রান যেটা বলেছিলেন, লং রান, এটা তো মনোপলিস্টিক কম্পিটিশনের ভিতরেই ছিল। হ্যাঁ, মনোপলিস্টিক্যালি, কারণ অলিগোপলি মার্কেটে আমি শর্ট রান এবং লং রান পড়াইনি, মনোপলি তো আমি শর্ট রান লং রান পড়াইনি, আমি একমাত্র মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেটেই শর্ট রান এবং লং রান পড়িয়েছি। এটার ক্ষেত্রে আমাদের মানে ভাইবার জন্য আমার মনে হয় যে এখান থেকে কিছু আপনি বলতে পারেন, কারণ why short run is required for profit maximization. আচ্ছা, শর্ট রান মানেটা কি? যখন প্রডিউসার কোনো না কোনো লিমিটেশনের মধ্যে দিয়ে যাবে, হ্যাঁ, সে চাইলেই সবকিছু চেঞ্জ করতে পারবে না, সে সামটাইমস অতিরিক্ত প্রফিট এই মার্কেট আর্ন করতে পারে, কিন্তু যেহেতু এই মার্কেটের বৈশিষ্ট্য হচ্ছে ইজি টু এন্ট্রি এন্ড ইজি টু এক্সিট, যখনই দেখা যাবে যে কেউ সুপার নরমাল প্রফিট আর্ন করতেছে, এই মার্কেট অন্যরা ঢুকে যাবে। যখন অন্যরা ঢুকে যাবে তখন আর সে সুপার নরমাল প্রফিট আর্ন করতে পারবে না, সে নরমাল প্রফিট আর্ন করবে। এইটা ছিল হচ্ছে শর্ট রান এবং লং রানের কনসেপ্ট। তো আমি বলেছিলাম যে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটে শর্ট রানে প্রডিউসার সুপার নরমাল প্রফিট আর্ন করতে পারে, লসও করতে পারে। যদি সুপার নরমাল প্রফিট আর্ন করে তাহলে নতুন কম্পিটিটর মার্কেটে আসবে, আসার পর ওই প্রফিটটা সবার মধ্যে ভাগ হয়ে নরমাল প্রফিট হবে। আর যদি লস হয় তাহলে যারা লস করতেছে তারা মার্কেট থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে যারা থাকবে তারা নরমাল প্রফিট আর্ন করবে। মানে ফাইনাল কথা হচ্ছে মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেটে লং রানে যে নরমাল প্রফিট আর্ন করবে এরকম। আর ভাইভাতে তো কোশ্চেন করার, কোশ্চেনের কোনো সীমা পরিসীমা নাই, অসংখ্য কোশ্চেন আমার কাছে রেডি, আমার ব্রেনে রেডি, লিখে রাখি নাই, তো এটা কোনো ম্যাটারই না। ওগুলো দিয়ে দেন ম্যাম সব আমাদের।
ব্রেন তো দেওয়া যায় না, এটা তো মানুষের বৈশিষ্ট্য, যার যার ব্রেন তার তার কাছে থাকে। তো আপনি একটু পড়াশোনা করেন, আমি যা পড়িয়েছি তাই ভালো করে পড়েন, ইনশাল্লাহ পরীক্ষা জাস্ট ভালো ম্যাম হবে। আমাদেরকে কিছু কিওয়ার্ড বলে দিলে কোনগুলো আসতে পারে, কারণ পড়তে হবে কি তো। দুজনের চাইতে বেশি প্রিপারেশন নিতে গেলে ভাইবা নিয়ে। ভাইবাটা ভালো হওয়া তো আমি সবাই আপনাদেরকে একটা মজার কথা বলি, এই কথাটা হয়তো ভালো নাও লাগতে পারে, তো আপনারা শোনেন। আজকের দিনে ভাইবা নিয়ে আপনারা কোনো টেনশন করার দরকারই নেই। ক্লাস শেষ করে নামাজ কালাম পড়ে সব আল্লাহর নাম নিয়ে ঘুমাই যাবেন, সকালে উঠে পড়াশোনা করবেন রিটেনের জন্য, ওই পড়া পড়তে পড়তে যা পড়া হয়, তারপরে ভাইবাতে যা জিজ্ঞেস করব এইটা আসলে একদিনে শেখা যাবে না। এটা আমার টোটাল ক্লাস শিডিউলে আপনি যা শিখেছেন তার বেসিসে আপনার ভাইবা হবে, এটার জন্য আলাদা কোনো প্রিপারেশনের দরকার নেই। একদিনে তো আসলে প্রিপারেশন হয় না, প্রিপারেশন তো হয়ে গেছে। একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে, এটা যদি একটু বলে দিতেন। আমি তো এরকম কোনো মাথায় রাখি না, আমি যে কয়টা টপিক দিয়েছি 6টা না 7টা, সেগুলো থেকে ভাইবা হবে। ভাই কিন্তু আমি লাস্টে স্টুডেন্টদের মধ্যে ডিফারেন্সিয়েশনটা করি সাধারণত ভাইবাতে, মিড টার্মের 10 মার্কস ভাইবা আর ফাইনালের 10 মার্কস ভাইবা, 20 মার্কস ভাইবা, এর মধ্যে ডিফারেন্সিয়েশনটা করি। প্রেজেন্ট দিবে কিনা আল্লাহ জানে। আমি জানি না আমি আপনাদেরকে কতটা পড়াতে পেরেছি, বাট এই সেমিস্টারে অনেস্টলি বলি, আমি যেটা করেছিলাম, আমি এমবিএ এর বই থেকে আপনাদের জন্য সব টপিক সিলেক্ট করেছি। যখন দেখেছি যে আমারও পড়াতে প্রবলেম হচ্ছে, আপনাদেরও রিসিভ করতে প্রবলেম হচ্ছে, তখন আমি আন্ডার গ্রাজুয়েশনের বইতে গিয়েছি। আদারওয়াইজ আমি আপনাদেরকে যা যা পড়িয়েছি এমবিএ এর বই থেকে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়িয়েছি। এখন জানি না কতটা পড়াতে পেরেছি, বাট আমি চেষ্টা করেছি। যদি কোনো ড্রব্যাকস কিংবা লুফল থাকে আপনারা এটাকে মেনে নিয়েন, আমার ভুল ত্রুটি থাকলে এটাকে ভুলে যায়েন, কিন্তু আমি ভাই আমার পয়েন্ট থেকে চেষ্টা করেছি। এখন আপনারা কতটা শিখতে পেরেছেন আল্লাহ নোস। আমরাও ট্রাই করেছি রিসিভ করতে, যতটুকু আপনি দিয়েছেন, হ্যাঁ বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আরেকটা কথা কি, এটার কি আমার ফিলোসফি, আমি যেটা মনে করি, একটা বই যখন আপনি পড়বেন, টিচারের কিন্তু পুরোটা বই আপনাকে শেখানোর দরকার নেই, সে আপনাকে কিছু পার্ট শিখিয়ে দেবে। কিছু ধরেন একটা বইতে চ্যাপ্টার আছে 16, আপনাকে টিচার যখন 7টা টপিকস পড়িয়ে দেবে, আপনি তখন বাকি 9টা টপিকস এমনিতেই বুঝবেন। আমি কি বোঝাতে পেরেছি? জি, এটা ঠিক। হ্যাঁ, তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে, সপ্তাহ কভার করতে পারি নাই, আর যেহেতু আমি বলেছি যে এই সেমিস্টারে আমি সবগুলো টপিকসই পিক করেছি মাস্টার্স প্রোগ্রামের বই থেকে, আমাকে আসলে 1টা 2টা টপিকস বাদ দিতে হয়েছে, কারণ আমি পারি নাই টাইম মেনটেন করে করতে। তো ওইটা তো একটা গ্যাপ আছেই, কিন্তু আমি চেষ্টা করেছি অন্তত স্ট্যান্ডার্ডটা মানে মাস্টার্স লেভেলটাকে মেনটেন করার জন্য। আমাদের আইএসসিউতে যত আমার টিচিং এর এক্সপিরিয়েন্স তো 10 ইয়ার্স অ্যারাউন্ড, হ্যাঁ 10 ইয়ার্সই, হ্যাঁ 10 ইয়ার্স 11 ইয়ার্স এরকম হবে। তো যতগুলো সেমিনার দেখেছি তার মধ্যে একজন, উনি হচ্ছে ইউনিভার্সিটি অফ পার্দো, আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর, আহমেদ মুস্তফা। অনলাইনেও দেখি ওনার বিভিন্ন পডকাস্ট দেখা যায়। তো উনি একটা সেমিনার নিয়েছিলেন আমাদের আইএসইউতে, একটা নিয়েছিলেন অন ক্যাম্পাসে আর একটা নিয়েছিলেন অনলাইনে ইউএসএ থেকে। তো সেখানে ওনার একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে আপনারা যখন পড়াবেন আন্ডার গ্রাজুয়েশনের টপিকস পড়াবেন, মাস্টার্স প্রোগ্রামে মাস্টার্সের টপিকস পড়াবেন, এমফিলের টপিকস পড়াবেন, পিএইচডি টপিকস পড়াবেন। তো আমার ওনার এই কথাটা খুব পছন্দ হয়েছে, এবং আমি এইবারই বোধহয় আপনাদেরকে সব টপিকস গুলো ওই যে কমিয়েছি, মানে অনেক কিছু, মানে 2টা 1টা টপিকস পড়াতে পারি না, কিন্তু আমি সব মাস্টার্স প্রোগ্রামের বই থেকে নিয়েছি। ওকে, তাহলে আজ যেহেতু আপনাদের কোনো কোশ্চেন নেই, অল দ্য বেস্ট। কালকে ইনশাল্লাহ 1.5 ঘন্টা আমি টাইম দিব, কিন্তু কালকে 1.5 ঘন্টা আপনাদের পরীক্ষা কয়টা থেকে? 8:30 থেকে 9:30 না 9:30 থেকে 10:30? 9টা থেকে ম্যাম। 9টা থেকে 10টা, আচ্ছা 10:30টায় শেষ হয়ে যাবে। আমার নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 43। আগামীকালকে আমি 1 to 8 এই সিরিয়ালে যারা আছে, মানে আমি কি, আচ্ছা একটু আমি আজকে নিয়ে আসছি লিস্টটা, একটু লাইনে থাকেন তো, আমি লিস্টটা নিয়ে আসি, আমি একটু বলতেছি যে কাদের ভাইবা কালকে নিব। ম্যাডাম আগামীকাল ভাই নিয়েন না ম্যাডাম। কোন ম্যাম নিলে সবারটাই নেন, নাইলে পরের দিন নেন ম্যাম। ম্যাম পরের দিন নিলে ভালো, এক্সামের দিন ভাইবা সিরিয়াস শো টাফ।
মানে ও একজন পেঁয়াজ দিচ্ছে রাজনীতিবিদ, মানে ও ম্যাম শুনতেছে না ম্যাম, শীট বাই করতে গিয়েছেন ম্যাম, আমাদের মাঝে আর নাই। ওই একলা মরবো না। পরীক্ষা দিয়ে 10:30 আবার ভাইবা তো কষ্ট করে, ভাইবা দিয়ে ফেরি খাই একবারে ঘুমাবেন। রোজার মধ্যে হলে ভালো হতো আর কি, রোজা তো আর আগে মনোপলির কি কোনো শীট টিট বা কিছু পেয়েছেন আপনারা কেউ, বা কোথা থেকে পড়িয়েছে এই পার্ট গুলো? মানে গুগল ক্লাসরুমে দেখতেছি না। না পাইনি, এটা দেয়নি ম্যাডাম। বলা দরকার ছিল এখন। আর যে তানিয়া আপাও বললেন, আমিও খাতা থেকে খুঁজতেছি কি লেখা আছে বুঝতেছি না তো। ম্যাডাম এটার খাতাতেই অ্যানসার গুলো লিখে দিছে কিন্তু শীট দেয়নি। আচ্ছা ওকে, আমি হচ্ছে যে গ্রুপ 1 এর আইডি হচ্ছে যে 13, এখানে নাম্বার অফ স্টুডেন্ট আছে হচ্ছে যে 7। আমি প্রথম 10 জন, মানে নাম্বার অফ আইডি হচ্ছে যে আপনাদের গ্রুপ 2 এর সেকেন্ড থার্ড মেম্বার শাহ মোহাম্মদ রেজাউল ইসলাম, এই 10 জনের ভাইবা আগামীকালকে নিব ইনশাল্লাহ। ম্যাম এক্সাম পরের দিন নেন ম্যাম, আসলে অনেক। কিন্তু ভাই আমি একদিনে কি 43 জনের ভাইবা নিতে পারবো? এটা কি সম্ভব? ম্যাম দরকার 2 দিনে নিয়েন, কিন্তু পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে আসলে ভাইবা দিলে তো আসলে মাথা ওরকম আসলে ঠিক থাকে না, দেখা গেছে যে ভুল অ্যান্সার দেওয়ার প্রবণতা বেশি বেড়ে যায় তখন ভাইবা দিতে। আচ্ছা ওকে, তাহলে আমি নেক্সট দিন শুরু করব এবং আগামীকালকে বলে দিব যে আমি কিভাবে নিব। তাহলে আগামীকালকে ভাইবা নিচ্ছি না, ওকে? ওই যে আমাদের তো লাস্টে যে থিওরি গুলো পড়িয়েছেন অলিগোপলি বা মনোপলিস্টিক, এগুলোর কোনো আমাদের কোনো মানে ক্লাস শীট গুলো দেননি, জাস্ট লেকচার বলেছেন। হ্যাঁ হ্যাঁ আমি বলছি, মনোপলি মার্কেট স্ট্রাকচারটা দিয়েছি। আচ্ছা দেখেন আপনাদের গুগল ম্যানেজার ইকোনমিক্স, এই যে অ্যাসাইনমেন্ট, তারপর পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ক্লাস ওয়ার্ক, অ্যানালিসিস অফ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, তারপর ইমপারফেক্ট কম্পিটিশন দেই নাই না? আল্লাহ, এতদিনে আপনারা এটা জি বলতেছেন। আচ্ছা দিচ্ছি একটু। আমি তো মনে করছি আমি সব দিয়ে দিয়েছি। আমার মনে হয় পরীক্ষার দিন আমার প্রচুর নেটের সমস্যা। পিডিএফ করে দেন। টেনশন করেন, আমি যেদিন বাইরে দিচ্ছি মানে কয়েক সেকেন্ড পরে নেটের সমস্যা হ্যালো হ্যালো করে আমার ইংরেজি পরীক্ষা দিয়ে এরকম আমার আসলে ইংরেজি কি বুঝতেছে আমি বুঝতে দেব না, ম্যাডাম তো বলি আর আমি ম্যাম হ্যালো হ্যালো তো কথা শুনতেছেন না? আমি তো শুনতেছি ম্যাম, আমি বর্তমানে অফিসে আছি ম্যাম, প্রচুর সাউন্ড ম্যাম, আমি কিছু শুনতে পাচ্ছি না ম্যাম। হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? না আমাকে না ম্যাম, আপনার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না ম্যাম, আপনি কই আছেন ম্যাম? ম্যাডাম কই আছেন ম্যাম? ম্যাডাম আমার বলছে না, ম্যাডাম বলছে কই আছেন আপনি? পরে আমি বলছি ম্যাম আমি তো অফিসে আছি, কিন্তু আমি তো কথা ক্লিয়ার আসতেছে না, শুনতে পাচ্ছি না। ওকে 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 দেখছেন কত বড় বাটপার, মানে ফিরি ফিরি ভাবে মারছি। কি রে ম্যাডাম থাকলো না গেল? আমাদের ইয়ে শেষ হচ্ছে কয়টা জানি সেমিস্টার? দুইটা। এটা কি অনলাইন সব? আমার মোটা হলেই তো দাঁড়াবে, দেখা যায়। আচ্ছা আব্দুর রউফ, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের যে শীটটা সেটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, আর ম্যাথ আমি যা করিয়েছি ক্লাসে, ইন এডিশন আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টে যা দিয়েছি, এই লেভেলে করলেই পারফেক্ট কম্পিটিশন কাভার্ড। বুঝতে পেরেছেন? ঠিক আছে ওকে, এবার আসেন ইমপারফেক্ট কম্পিটিশন।
ইমপারফেক্ট কম্পিটিশনে আমি যে শিটটা গুগল ক্লাসরুমে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, সেখানে আপনার কাভার করা আছে মনোপলি। আমি তো পড়িয়েছি হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশনে পড়িয়েছি মনোপলি, অলিগোপলি এবং মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেট। তাহলে মনোপলি আপনি এখানে যে শিটটা দিয়েছি এটা পড়লেই আপনার মনোপলি কাভার্ড হয়ে যাবে, কারণ মনোপলিতে আমি কোনো ম্যাথ পড়াই নাই, শুধু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন পড়িয়েছি কিভাবে সুপার নর্মাল প্রফিট আর্ন করে, এই শিটে কাভার্ড। আচ্ছা, তারপরে আসেন অলিগোপলি। অলিগোপলিতে আমি পড়িয়েছি ক্যারেক্টারিস্টিক্স আর পড়িয়েছি হচ্ছে যে কোলিউসিভ অলিগোপলি আর কিং ডিমান্ড কার্ভ। কোলিউসিভ অলিগোপলি এই শিটটার মধ্যে আছে, কিং ডিমান্ড কার্ভটা আমি দিব। তারপরে আসেন মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেট, এইটারও কোনো শিট দেয়নি। তার মানে আপনাদেরকে দুটো জিনিস দেওয়া হয় নাই, এক হচ্ছে কিং ডিমান্ড মডেলটা দেওয়া হয় নাই, আর মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেট। আচ্ছা, এখন অলিগোপলি মার্কেটে আমি কোনো ম্যাথ করাইনি, সো এটার ম্যাথ লাগবে না। আর মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেটে আপনাদের অ্যাসাইনমেন্টে আমি যতটুকু ম্যাথ দিয়েছি ওইটুকু বা ওই লেভেলের ম্যাথ করলে আপনাদের হবে। তাহলে আমি আপনাদেরকে দিব মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেটের শিট আর হচ্ছে কিং ডিমান্ড মডেলের শিট। আপনারা এখনই থাকেন, আমি পিডিএফ করে বই থেকে এখনই দিচ্ছি, কারণ পরে আর আমার টাইম নেই। কালকে সকাল 8টার সময় আমার ক্লাস, আমাকে আর্লি মর্নিং এ বাসা থেকে বেরিয়ে যেতে হবে। আমি এখনই সব গোছগাছ করে দিচ্ছি, একটু আপনারা সবাই অনলাইনেই থাকেন। বই আছে আমার কাছে, বই থেকে জাস্ট নিব, পিডিএফ করে দিয়ে দেবো। আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতেছি। শেষ হয় না, আরে ও ক্লাসে ছাড়ে না, আপনি বোঝেন না? 5 মিনিট ইয়ে হলে 5 মিনিট একদিন করলাম, ম্যাডাম মাথা ব্যথা করতেছে, ঠিক করে আজকে সবাই ইয়ে করতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে 5 মিনিট। 5 মিনিট করতে করতে মায়ের ছেড়ে দিছে, বুঝছে? মানে ও 2 ঘন্টা নেওয়ার কথা 2 ঘন্টা নিল। কি যে হয়, প্রথম পেজ করছে, সেকেন্ড পেজে what is it? আসসালাম আব্বু, ভালো আছে আব্বু? একটু থাকো, আমি ওই কালকে আবার পরীক্ষা আছে তো, তোমার আঙ্কেল দেখে একটু আসি আব্বু, একটু কাজ করতেছি, অ্যাসাইনমেন্ট আছে কিছু জমা দিচ্ছি। হ্যাঁ, কাজ করতে বাবা, আমি আসতেছি। হ্যাঁ, বাসায় 11টার ভিতরে আসবো, ইনশাল্লাহ 11টা বাজবে। তোমার আব্বুরা আসছে বাসায়?